আমরা যতদিন যাচ্ছে তত বেশি আরো ষড়যন্ত্রের মাত্রা আরো দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। দিন দিন আমরা আমাদের নিজেদের মধ্যে বিভেদ কেমন জায়গায় নিয়ে যাচ্ছি যে অল্প সময়ে যে 2000-এর অধিক ছাত্র জনতা শহীদ হলো, তাদের একজনের বিচার আমরা সুনিশ্চিত করতে পারি না। তাদের এখন আর বিচার ধরতে গেলে আমরা ভুলে গেছি যে আমরা তাদের যে বিচার চাই, এই যে একটা দাবি, উল্টো আমরা বুঝতে শুরু করেছি যে ভালো ছাত্রলীগ কারা, ভালো আওয়ামী লীগ কারা, তাদেরকে নিয়ে আমার দল ভারী করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মজীবন নিয়ে কমলপুরী কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের সহযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান উপস্থিত রয়েছেন। বিএনপির দুঃসময়ে যাকে আমরা কান্ডারি হিসাবে অভিহিত করতে পারি, সেই বিএনপি সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই সহ উপস্থিত, কবি আব্দুল্লাহ হাই শিকদার ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সকল আলোচকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থক বৃন্দ, সবাইকে আজকের এই আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমেই গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বকে, যার সেই সূত্রে শুধুমাত্র মহান স্বাধীনতার মহান ঘোষক হিসাবে ভূমিকা পালন করেননি, তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন এবং পরবর্তীতে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সেই স্বাধীনতার পর আজ অবধি এককভাবে যার নাম দলমত নির্বিশেষে স্মরণ করেন, তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার অবদান ইতিমধ্যে আমাদের যে সকল আলোচক বৃন্দ ছিলেন তারা দীর্ঘ পরিসরে সে আলোচনা করেছেন। আমি আর সেই দিকে যাচ্ছি না, আমি একদম সংক্ষিপ্তভাবে আমি আমার বক্তব্য শেষ করে দেব। আমি ছাত্র দলের আজকের এই প্রেক্ষাপটে একটি বিষয় না বললেই নয়। আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেই ফিসফায়ার বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রাম করার পর আজ আমরা যেখানে উপনীত হয়েছি, বিশেষ করে একটি সুষ্ঠু নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের মাত্র যাত্রা শুরু হয়েছে, মাত্র 2 মাস অতিবাহিত হয়েছে। সেই 2 মাস সময়ে যেখানে ভেবেছিলাম এই ভাবনা সত্যিকার অর্থে 5 আগস্ট রাত থেকে আমাদের মনে উঠে দিয়েছিল যে আমাদের সমস্ত লড়াই সংগ্রামের অবসান হয়েছে, আমাদের মাঝে যত হিংসা বিদ্বেষ ছিল সবকিছুর অবসান হয়েছে। সেই 5 আগস্টের যেদিন খুনি হাসিনা পালিয়ে গেল, সেদিন থেকে আমাদের মনে অন্যরকম এক প্রশান্তি ভর করেছিল। কিন্তু সেই 5 আগস্ট রাত থেকে, বিশেষ করে 6 আগস্ট থেকে আমাদের সেই যে মনের বাসনা, দীর্ঘদিনের যে বাসনা ছিল, সেগুলো ধীরে ধীরে হারিয়ে গেল। আমরা আরেকটি নতুন লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়ে গেলাম। আমাদেরকে ষড়যন্ত্রের মুখোমুখি হতে হলো। সেই ষড়যন্ত্র এমন গভীর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদেরকে অনেক বেশি ব্যাগ পেতে হয়েছে। যেখানে একজন রাজনীতিবিদের কিভাবে চরিত্র হরণ করা যায়, কিভাবে একটি ছাত্র সংগঠনকে, যে ছাত্র সংগঠন সত্যিকার অর্থে এই বাংলাদেশের
সর্বশেষ বেশিরভাগ লড়াইয়ে এককভাবে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। সেই ছাত্র সংগঠনকে 6 আগস্ট 2024 সাল থেকে ষড়যন্ত্র শুরু হলো, এদেরকে নিঃশেষ করে দিতে হবে। সেই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করেছি, সফলভাবে মোকাবেলা করেছি। আজ প্রায় 2 বছর অতিবাহিত হতে চলল। একটি সুষ্ঠু নির্বাচনের সময় মনে হয়েছিল নির্বাচনের পর আর এই দেশে ষড়যন্ত্র থাকবে না, সবাই যার যার পথে ফিরে যাবে। বিশেষ করে ছাত্র সংগঠনের যে সকল নেতৃবৃন্দ রয়েছে সবাই পড়াশোনার পাশাপাশি এই বাংলাদেশকে আরো কিভাবে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করা যায় এবং আমাদের নিজেদের মাঝে সকল বিভেদ ভুলে আমরা একটি সম্প্রীতিমূলক পরিবেশ ক্যাম্পাসগুলোতে দেখতে পাবো। এবং আমি আমার ব্যক্তিগত কথাই বলি যে আমরা দীর্ঘদিন ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি, যে আমরা আমাদের অনুজদের হাতে অত্যন্ত সুন্দরভাবে একটা সুন্দর সময়ে আমরা দায়িত্ব হস্তান্তর করে আমরা পরবর্তী ভাবে পদার্পণ করব এবং বাংলাদেশের পক্ষে ভূমিকা পালন করব। কিন্তু আমরা যতদিন যাচ্ছে তত বেশি আরো ষড়যন্ত্রের মাত্রা আরো দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। দিন দিন আমরা আমাদের নিজেদের মধ্যে বিভেদ কেমন জায়গায় নিয়ে যাচ্ছি যে এই অল্প সময়ে যে 2000-এর অধিক ছাত্র জনতা শহীদ হলো, তাদের একজনের বিচার আমরা সুনিশ্চিত করতে পারি না। তাদের এখন আর বিচার ধরতে গেলে আমরা ভুলে গেছি যে আমরা তাদের যে বিচার চাই, এই যে একটা দাবি, উল্টো আমরা খুঁজতে শুরু করেছি যে ভালো ছাত্রলীগ কারা, ভালো আওয়ামী লীগ কারা, তাদেরকে নিয়ে আমার গর্বভাবে করতে হবে। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি বিগত 1.5 বছর যে সকল ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের সন্ত্রাসীরা কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছিল, তাদেরও অধিকাংশ ইতিমধ্যে জামিন পেয়ে গেছে। ইতিমধ্যে তারা সেই যারা পালিয়ে গিয়েছে ছাত্রলীগের, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এই বাংলাদেশে বসে তারা আবার ষড়যন্ত্রের বীজ বপন করছে এবং আমাদের মাঝে যে বিভেদ তৈরি হচ্ছে সেই বিভেদের সুযোগে তারা স্বপ্ন দেখতে শুরু করেছে যে খুব বেশি সময় নয় তারা আবার ওই দেশে পুনর্বাসিত হবে। আমরা সত্যিকার অর্থে আজকের এই আলোচনা সভা থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকেও আমি আহ্বান জানাচ্ছি, এখনো সময় রয়েছে, আমরা ষড়যন্ত্রমূলক রাজনীতি থেকে বের হয়ে আসি এবং সোশ্যাল মিডিয়া যে অব্যাহত প্রপাগান্ডা, নোংরামি, চরিত্রহরণ, অশ্লীলতার সহিত যে আমরা অপরাজনীতিতে লিপ্ত রয়েছি, দয়া করে আমরা আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসি। আমি কোনো ছাত্র সংগঠন নাম উল্লেখ করছি না। আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা এই আঁকা বাঁকা পথে, এই ষড়যন্ত্রমূলক পথে এটিন বিটিন সিটিং করে আপনারা দীর্ঘ পথে সফল হবেন, আপনারা লিখে রাখুন, আপনারা ভোটার শহরে বসবাস করছেন। বাংলাদেশে আগামীতে একটি সময় আসবে যেদিন এই গণ-অভ্যুত্থান নিয়ে ইতিহাস লেখা হবে, যেদিন আপনাদের এই গণ-অভ্যুত্থান পরবর্তী 6 আগস্ট 2024 সাল থেকে যে অপরাজনীতি করেছেন সেগুলো লিপিবদ্ধ করা হবে। সেই লিপিবদ্ধ ছাত্র দলের কেউ করবে না, বিএনপির কাউকে করতে হবে না। নিরপেক্ষ জায়গা থেকে কিভাবে ক্যাম্পাসে মব করেছেন, কিভাবে ক্যাম্পাসে ছাত্র দলকে বিতাড়িত করার জন্য সমগ্র ষড়যন্ত্রের জাল বপন করেছিলেন, সব কিছু সেই ইতিহাসে লিপিবদ্ধ হবে। আমাদের সম্পর্কে সেই ইতিহাসে কখনোই আমাদের সম্পর্কে কোনো কালিমালিপ্ত ইতিহাস লেখা হবে না ইনশাআল্লাহ। যদি সঠিকভাবে ইতিহাস লিপিবদ্ধ হয়, ছাত্র দলকে নিয়ে গর্বে এই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সেই আগামী প্রজন্ম গর্বিত হবে যে ছাত্র দলের নেতা কর্মীরা অত্যন্ত সহনশীল ভাবে তারা এই পরিস্থিতি মোকাবেলা করেছে। তারা অর্থের পিছনে দৌড়ায়নি, ক্ষমতায় আসার পরও তাদের সম্পর্কে অপকর্মের কোনো হদিশ দিতে পারেনি, যেটি আমরা দিতে পেরেছি 6 আগস্ট থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে
যারা আমাদের সহযোদ্ধা ছিল জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে, যারা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, তাদের সম্পর্কে প্রত্যেকের সম্পর্কে অর্থনৈতিক তছরূপের অভিযোগ এসেছে। আমাদের সম্পর্কে অভিযোগ আসে। সেহেতু আমরা আপনাদের আহ্বান জানাই, আজকের দিনে আহ্বান জানাচ্ছি, এখনো সময় রয়েছে। বিবেকমূলক ষড়যন্ত্রমূলক রাজনীতি পরিত্যাগ করে আসুন আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণ করি, এবং আমরা যেন কখনোই আমাদের সেই 2000-এর অধিক ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদেরকে কখনো ভুলে না যায়। আমরাও তাদের একজন হতে পারতাম। আপনারা আজকে যারা জীবিত রয়েছেন আপনারাও তাদের একজন হতে পারতেন। সেহেতু এই বিষয়টি মনে রাখবেন। কিন্তু আমি আজকের এই দিনে ভেবেছিলাম কোনো নেগেটিভ কথাই বলবো না, কিন্তু বাংলাদেশের রাজনীতি আপনারা এমন দিকে উপনীত করেছেন, এমন জায়গায় নিয়ে ঠেকিয়েছেন যে নেগেটিভ বিষয় ছাড়া আমাদের মনে আর কোনো বিষয়ই আসে না। বক্তব্য দিতে গেলে নেগেটিভ, আপনাদের সেই নেগেটিভ বিষয়গুলো চলে আসে। আমরা এই গতকাল দেখতে পেলাম, এই 3 দিন যাবত আমরা দেখতে পেয়েছি যে গণভোটের ভোটের পক্ষে প্রচারণায় সেখানে অর্থের লেনদেন হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের ব্যাংক নির্বাহীদের যে সংগঠন রয়েছে, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ, এবিবি এর পক্ষ থেকে যারা সুশাসনের জন্য নাগরিক নামে যে যারা অন্যের দুর্নীতি খুঁজে বেড়ায়, যাদেরকে আমরা সুশীল হিসেবে জানি, সেই সুজনকে প্রায় 2,70,00,000 টাকা দেওয়া হয়েছে। এই অর্থ কিভাবে ব্যবহার করা হয়েছে দৃশ্যমান কোনো বিষয় আমরা দেখিনি। আমরা তো নির্বাচনের মাঠে ছিলাম, 2,70,00,000 টাকা কিভাবে ব্যয় হয়েছে আমরা কিন্তু দৃশ্যমান কোনো কার্যক্রম আপনাদের দেখিনি। প্রিয় উপস্থিতি, সেই সাথে আমরা দেখেছি যে এই ভোটের পক্ষে প্রচারণার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রায় 12-20 কোটি টাকার একটি বাজেট দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু তারা নিবন্ধিত নয়, তো পরবর্তীতে তারা স্যাট ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করে নতুন ভাবে 1 কোটি টাকা তারা পেয়েছে, স্বীকারোক্তিমূলক ভাবে জানতে পেরেছি। আমার প্রশ্ন সেটি না, পেতেই পারে, কিন্তু এখানে কি আর্থিক কোনো স্বচ্ছতা ছিল? changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।